শুভ সন্ধ্যা বন্ধুরা। চ্যানেল সভ্যত সত্যিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ ভূত চতুর্দশী, তাই একটা স্পেশাল গল্প আপনাদের সামনে উপস্থিত করব। তার আগে সকল শ্রোতাকে জানাই দীপাবলির আগাম শুভেচ্ছা এবং ভালোবাসা। আজ যে গল্পটা আপনাদের সামনে নিয়ে এসেছি তা আমার ডায়েরির পাতায় লিপিবদ্ধ হয়েছিল বেশ কয়েক বছর আগে। আমার শোনা সত্যি ঘটনার আঙ্গিকে লেখা এই গল্পের আদ্য প্রান্ত পুরোটাই একরকম থাকবে, শুধু গল্প বলার তাগিদে সামান্য অদল বদল করা হয়েছে। তাহলে আসুন শুরু করা যাক আজকের গল্প। আমাদের ক্লাবের বিমলদার আদি বাড়ি বারাসাতের কয়রা নামক গ্রামে। বিমলদা হলো গিয়ে ওই যাকে বলে গল্প বলিয়ে। বয়স হিসাবে আমাদের বাবা কাকাদের চেয়েও হয়তো খানিকটা বেশি, কিন্তু উনি সবারই দাদা, তাই আমরা ওইভাবেই চিনি। একটা কথা বলে রাখি, বিমলদার আসল নাম কিন্তু হরিরাম চাটুর্যে, কিন্তু বাপের দেওয়া নামে ওনার আপত্তি আছে, তাই তিনি এখন বিমলেন্দু সোম, মানে আমাদের বিমলদা, এই ছদ্মনামে তিনি পরিচিত। সেদিন ক্যারাম খেলা শিখিয়ে তুলে সবাই মিলে দৌড়লাম। আবদার একটাই, ভূতের গপ্প চাই। শ্রাবণ মাস, দুর্গাপুজোর আগাম মিটিং শেষ হয়েছে, আর সঙ্গে সঙ্গেই তেড়ে নেমেছে শিলাবৃষ্টি। রাত তখন প্রায় 10টা। বাড়ি যাওয়াও শিখে উঠেছে সবার। আমরা গোটা 8জন রয়েছি ক্লাবের অন্দরে। বিমলদাকে আবদার করলাম এই রাতে একটা জম্পেশ গল্প শোনানো, কিন্তু বিমলদা গড়রাজি গল্প বলায়। অনেক হাতে পায়ে ধরার পর বিমলদা বলল, রঘু ময়রার দোকানের 10টা গরম রসগোল্লা হলে তবেই গল্প হবে, নচেত নয়। অগত্যা পঞ্চানন ওরফে পাঁচু দোকান থেকে রসগোল্লা আনতে ছুটল। রঘু ময়রার মিষ্টি আমাদের সে অঞ্চলে বেশ খ্যাতি রয়েছে। রাতের বেলায় যখন গোল গোল ছানার মতো ডেলাগুলো রসের কড়াইতে ছাড়ত, তখন তার গন্ধে সারা জায়গা মম্ম করত। কিছুক্ষণ পর পাঁচু মিষ্টির হাঁড়ি নিয়ে ফিরল। বিমলদা এবার হাঁড়িটা কোলে তুলে নিয়ে আলতো করে হাঁড়ির উপরের কাগজ ছড়িয়ে টপ করে একটা রসগোল্লা তুলে সোজা মুখে চালান করে দিল। ঠিক তারপর দ্বিতীয় রসগোল্লা, তারপর তৃতীয় রসগোল্লাটাও উদরস্থ করলো। লোকটা করে কি, বয়সের ধার ধারে না। মনে হচ্ছিল রসের হাঁড়িটা মাথায় ভেঙে। কিন্তু না, বিমলদা অতটাও নিষ্ঠুর নয়। যখন দেখলাম হাঁড়িটা আমাদের দিকে এগিয়ে দিয়ে বলল, নে এবার তোরা বাকিটা সাবড়ে ফেল। ব্যাস, আর পায় কে, পারলে হাঁড়ির মধ্যেই আমরা সবাই ঢুকে পড়ি। এবার হাঁটু মুড়ে আমরা সবাই বসেছি, আর বিমলদা তার সাদা পাকা চুলে তা দিতে দিতে গল্প ধরার উপক্রম করছে। ঠিক সেই সময় ঝুপ করে ঘরের বিজলি বাতিটা নিভে গেল। লোডশেডিংটা ইদানিং বেশ বেড়েছে। নীলু একটা মোমবাতি ফস করে ধরিয়ে মাটিতে আটকে দিল। গল্প ধরলো বিমলদা। ভূত আছে না নেই সেই বিষয়ের তর্ক সর্বজন বিদিত। কেউ বলবে আছে, আবার কেউ বলবে নেই। যদি আমার কথা ধরিস, আমি বলবো ভূত আছে, এবং বহাল তবিয়েতেই আছে। আমি নিজেই তার সাক্ষ্য বহন করে চলেছি। আমার গ্রামের বাড়ির কথা তো তোরা জানিস। তোদের মধ্যে নীলু, পচাই আর গণেশ তো গেছিস সেখানে, সেবার রথের মেলায়। কিন্তু রাত্রি যাপন করতে চেয়েছিলি সেখানে, কিন্তু আমি বাধা দিয়েছিলাম, তোরা চটে গেছিলি।
কিন্তু সেদিন কেন রাতে থাকতে দিইনি, আজ সেটাই বলি। কিছুক্ষণ থেমে একটা কিছু ভেবে নিয়ে আবার গল্প শুরু করলেন বিমলদা। তখন আমি ম্যাট্রিক পাস করেছি। আমার জন্ম তো কলকাতাতেই, তাই গ্রামের বাড়িতে থাকার সৌভাগ্য বিশেষ হয়নি। বাবার হাত ধরে যতবারই গেছি ততবারই সন্ধ্যের আগে ফিরে এসেছি। বাবা গত হলেন, গ্রামের বাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে থাকতে চোরেদের আতুর ঘর হয়ে উঠতে শুরু করল। স্থির করলাম বাড়িটা বিক্রি করে দেবো। বেশ কিছুদিন বাদে দুজন বন্ধুকে সঙ্গে করে পাড়ি দিলাম সেখানে। উদ্দেশ্য কয়েকদিন ও বাড়িতে কাটিয়ে একেবারে বাড়ি বিক্রির টাকা নিয়ে কলকাতায় ফেরা। সকাল সকাল ট্রেনে চেপে বসলাম। 10টা নাগাদ গন্তব্যে পৌঁছেও গেলাম। বাড়ির দোর খুলতেই বুঝলাম বাড়িটা বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। চারিদিকে মাকড়সার জাল, ধুলো ভরে রয়েছে। একজন কেয়ারটেকার গোছের লোক আছে, নাম নাসিম। তাকে ডেকে বললাম, কি ভাই, তুমি ঘরদোর পরিষ্কার করো না? মাসে মাসে তো টাকা পয়সা পাঠানো হয়। নাসিম মাথা নিচু করে রইল। আমি বললাম, ঠিক আছে, যাও, দয়া করে কাউকে জোগাড় করে ঘরদোর পরিষ্কার করার ব্যবস্থা করো, আমরা কদিন এখানে থাকবো। কথাটা শোনা মাত্রই নাসিমের মুখটা যেন পাঞ্চে মেরে গেল। ওর চোখের চাউনিটা ঠিক ভালো লাগলো না। কিন্তু ব্যাপারটা কি তখনও বুঝলাম না। বেলা গড়াতে পাশেই বরকার হোটেলের মাংস ভাত খেয়ে গ্রামটা দেখতে বেরোলাম। ছবির মতো সুন্দর গ্রাম। বাড়ির গা ঘেঁষে চলে গেছে ছোট্ট একটা খাল। গোধূলির রং মেখে সে এখন রক্তিম। খালটা এঁকে বেঁকে গ্রামের অনেকখানি ভেতরে চলে গেছে। দুধারে শিমুল গাছগুলো একসাথে সারিবদ্ধভাবে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে। সকালে বসা হাট এখন ওঠার মুখে। সবাই এখন বাড়ি মুখে। কিছুক্ষণ পর ঝুপ করে অন্ধকার নামলো। আমার হাতের 5 সেলের টর্চটা জ্বালিয়ে বাড়ির দিকে অগ্রসর হলাম। বাড়ির সামনে আসতেই দেখলাম নাসিম দাঁড়িয়ে, হয়তো আমাদের জন্যই অপেক্ষা করছে। আমি অধীর আর নীলেশকে বাড়ির ভেতরে গিয়ে বসতে বললাম, কারণ নাসিমের ইশারাটা আগেই দেখেছি। আমি বললাম, কি হয়েছে নাসিম, তুমি কি কিছু বলবে? নাসিম বলল, বাবু, এই বাড়িতে রাতে কেউ থাকে না, মানে থাকতে পারে না। এই বাড়ি অভিশপ্ত। আমি বললাম, কি ব্যাপার, খুলে বলো। নাসিম এবার তার মুখটা যথাসম্ভব কানের কাছে এসে ফিসফিসিয়ে বলল, বাবু, এ বাড়িতে জিন আছে। আমি হো হো করে হেসে উঠলাম। নাসিম চুপ করে একটা জায়গায় দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর সে আবার বলল, বাবু, আমি জানতাম আপনি বিশ্বাস করবেন না, আপনারা তো শহরে মানুষ, কিন্তু এক রাতেই আপনি সবকিছু টের পাবেন। এরপর নাসিম তার গলা থেকে একটা তাবিজ খুলে আমায় দিয়ে বলল, বাবু, এটা কখনো হাতছাড়া করবেন না। এরপর নাসিম চলে গেল। আমি ঘরের ভেতর প্রবেশ করলাম। দেখলাম অধীর আর জিতেন তাস পেড়ে বসে আছে। ওদেরকে এসব কিছু আর জানালাম। মাঘ মাস, বেশ ঠান্ডা পড়েছে সেবার। জিতেনই কথাটা তুলল, বলল, ভাই, বাড়িটা ঘুরে দেখলে কেমন হয়? অধীর একটু আপত্তি জানিয়ে বলল, এত রাতে এই অন্ধকারে ওসব করার কি দরকার?
সকালেই না হয় দেখা যাবে। আমিও জিতেনের সাথে সহমত প্রকাশ করলাম। না, ভয়ের কারণে নয়, ক্লান্তির জন্য। সেদিন রাতে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। একটা কিচিরমিচির শব্দ শুনে ঘুমটা ভেঙে গেল। বুঝলাম ভোর হয়ে গেছে। জানলাটা গিয়ে খুলে দিলাম। শব্দটা আরো জোরালো হলো। হাজার হাজার পাখির কলরবে আকাশ বাতাস মুখরিত। এসব কলকাতার চৌরঙ্গি মোড়ে দাঁড়িয়ে অনুভব করা এক কথা অসম্ভব। জানলা দিয়ে মুখ বাড়াতে দেখলাম নাসিম নিচের চাতাল ঝাড় দিচ্ছে। ঘড়ি বলছে সকাল 5:35। আমি বাইরে বেরোলাম। নাসিমকে দেখে মনে হলো ও কিছুটা নিশ্চিন্ত বোধ করছে। আমায় দেখতে নাসিম বলল, বাবু, আপনাদের চা জল খাবার কিছুক্ষণ পর দিয়ে যাচ্ছি। আমি ঘাড় নেড়ে সম্মতি জানালাম। তারপর নিজেই গ্রামের এদিক ওদিক একটু পায়চারি করছি। পাশেই একটা বেশ বড় পুকুর, কিন্তু পুকুরটা যে বহুদিন যাবৎ অব্যবহৃত হয়ে আছে তার পুকুরের পানা দেখেই বোঝা যাচ্ছে। পুকুরের গা ঘেঁষে একটা মস্ত বট গাছ, বটের ঝুড়ি নেমেছে চারপাশ দিয়ে। ঠিক সেই সময় একটা জিনিস দেখে বিস্মিত হলাম। এই গাছটা কাল রাতে আমার স্বপ্নে ধরা দিয়েছিল। শুধু কাল রাতেই না, প্রায়শই এরকম একটা দৃশ্য আমার অবচেতন মনে ধরা পড়ে। এবার শুনতে পেলাম অধীরের গলা। ও বলছে, ব্রেকফাস্ট এসে গেছে। আমিও ফিরে গেলাম ঘরে। নাসিমের জবাব নেই। ফুলকো লুচি, সাথে আলুর চচ্চড়ি, বেগুন ভাজা, ফল, মিষ্টি, ডাবের জল দিয়ে রাতরাত সারলাম। আগেই বলেছি যে বাড়ি বেচার উদ্দেশ্য নিয়ে আমাদের এখানে আগমন। তাই খরিদ্দার কলকাতা থেকেই ঠিক করে এসেছিলাম। নাম সেট হীরালাল কারনানি। কলকাতায় তার দপ্তরে গিয়ে সাক্ষাৎ করে সব ঠিক করে এসেছিলাম। ঝাড়খণ্ডে দুটো অভ্রের মালিক, মানে অভ্রের খনি আছে আর কি। অতএব কাঁচা টাকা পয়সার তো অভাব নেই। বাড়িটা কিনছে স্রেফ শখে বসে। বেলা 12টা নাগাদ তিনি এসে পড়লেন। নাসিম স্টেশন থেকে তাকে নিয়ে এলো। বাড়িটা সরেজমিনে দেখে তিনি সম্মতি জানান। বাড়ির দাম স্থির হলো 1.5 লাখ টাকা। আমরা সবাই মিলে একসাথে বলে উঠলাম, মাত্র 1.5 লাখ টাকা দাম? বিমলদা বলল, হ্যাঁ, তখন ওই টাকার মূল্য আজকের 8 লাখের সমান। তাছাড়া বাড়িটা ছিল পরিত্যক্ত, ভাঙাচোরা, মেরামতেরও তো খরচা ছিল। সেট অগ্রিম 10,000 টাকা আমার হাতে দিয়ে বাড়িটা পরিষ্কার করে রাখার অনুরোধ করলেন। কলকাতায় ফিরে বাকি হিসেব নিকেশ করে বাড়িটা হস্তান্তর করা হবে, এই ঠিক। নাসিমকে বলে লোক জোগাড় করতে অসুবিধা হলো না। দোতলা বাড়িটা ঝেড়ে মুছে পরিষ্কার করতে বেশ কসরত করতে হবে, সেটা আগেই টের পেয়েছিলাম। বাড়ির দোতলাটা আগে ঘুরে দেখার সুযোগ হয়নি। স্থির করলাম আজই দেখব। যেমন ভাবা তেমনই কাজ। উপরে ওঠার সিঁড়িতে এক ধাপ সবে ফেলেছি, নাসিমকে বলতে শুনলাম, বাবু, কাল সকালে উপরে গেলে হয় না? আমি কেন জিজ্ঞেস করাতে দেখলাম নাসিম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এবার বিরক্ত হয়ে, কি ব্যাপার বললাম, তুমি কাল থেকে এরকম করছো আমার সাথে। কিছু যদি ঘটনা জেনে থাকো আমাকে খুলে বলো।
নাসিম বলল, বাবু, দোতলার দক্ষিণ পশ্চিম কোণের একটা ঘর দেখবেন, তালা দেওয়া আছে। আপনার কাছে অনুরোধ, ওই ঘরের কাছে যেন যাবেন না। আমি আবার জিজ্ঞাসা করলাম, তুমি এরম ধরনের কথাবার্তা কেন বলছো নাসিম? দেখলাম নাসিম চুপ করে দাঁড়িয়ে রইল। আমি আর কথা না বাড়িয়ে উপরের দিকে অগ্রসর হলাম। উপরের তলাটা আগে ভালো করে দেখা হয়নি। দেখলাম বাড়ির উপর মহলে যে এককালে বেশ চকচকে ছিল তার সাক্ষ্য বহন করছে শ্বেত পাথরের বাঁধানো দালানটাই। মাথার উপরে হুম শব্দ করে কয়েকটা পায়রা উড়ে গেল। মোট 4খানা ঘর অযত্নে পড়ে আছে বহুকাল। এবার আমার চোখ গেল বাড়ির সেই ঘরটার দিকে, যাকে নিয়ে এত রহস্য। ঘরে ঝোলানো আছে পেল্লাই একটা তালা, উপরে লাল কাপড় টাপড় কি সব জড়ানো আছে। ওসব ভূত টুতে আমার বিশ্বাস ছিল না কোনো কালেই, তাই তালাটা ধরে দুবার সজোরে নাড়া দিলাম। কিন্তু এ কি, তালা যে ঠক করে খুলে মাটিতে পড়ে গেল। হয়তো বয়সের ভারে ক্ষয়ে গেছিল। প্রবেশ করলাম ঘরে, পকেট থেকে টর্চটা জ্বালিয়ে দেখতে লাগলাম। দেখলাম ঘরে একটা তানপুরা এবং লাল কার্পেট ছাড়া কিছুই নেই। হয়তো গানের আসর বসতো এই ঘরে। মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল, আজ রাতে এই ঘরে কাটালে কেমন হয়। একা নয়, জিতেন আর অধীরকেও সঙ্গে রাখবো। আসলে হানাবাড়ি তকমাটা ঘোচানো দরকার, না হলে পরে বিপত্তি ঘটতে পারে। রাতে চাপাটি আর দেশি মুরগির মাংস উদরস্থ করে উপর ঘরে গিয়ে রাত কাটানোর প্রস্তাবটা ওদের কাছে রাখলাম। ওরাও দেখি এক পায়ে রাজি হয়ে গেল। রাত তখন প্রায় 9টা। গ্রাম বাংলায় সেই সময় একটা নিশুতি রাত। ঝিঝি পোকার শব্দে কান পাতা দেয়। উপরের ঘরে ঢুকে যথাসম্ভব লাল কার্পেটটা ছেড়ে ওর উপর একটা চাদর পেতে 3জনে মিলে বসে পড়ল। উদ্দেশ্য 29 রাতটা কাভার করা। জিতেন খাওগুলে বলে একটা বিস্কুটের প্যাকেট সঙ্গে এনেছে। এখানে রাতের দিকে বেশ ঠান্ডা লাগে। মাটির রাস্তা, চারদিকে শুধুই সবুজ। তাছাড়া অক্টোবর মাস। আমার হাতের দম দেওয়া HMT ঘড়িটার টিকটিক শব্দ বেশ শোনা যাচ্ছে। চারিদিকে নিস্তব্ধ। দূরে কোথাও একটা শিয়াল ডাকার শব্দও আমরা শুনতে পাই। মোমবাতির আলো ক্রমশ ক্ষীণ হয়ে আসছে দেখে অধীর তড়িঘড়ি আরো একটা মোমবাতি জ্বালিয়ে পাশে রেখে দিল। এরপর বিমলদা একটু থামলো। বাইরে তখনও বৃষ্টির বেগ কমেনি। বিমলদাকে এত বিমূঢ় আগে কখনো দেখিনি। দেখলাম পকেটে হাত ঢুকিয়ে একটা চারমিনার বার করে সেটা ধরিয়ে দুটান দিতে। বিমলদাকে বলতে শুনলাম, আমার জীবনের ভূতত্ত্ব যে এইভাবে বদলে যাবে তা আমি কল্পনাতেও ভাবতে পারিনি। বিমলদা বলতে শুরু করলো, তাস খেলতে খেলতে রাত বেশ হয়ে গিয়েছিল। দূরের কোন এক গির্জার ঘড়িতে দুবার ঢং ঢং শব্দ জানান দিল যে রাত তখন 2টো। এমন সময় একটা ব্যাপার ঘটে গেল। দালানে কিছু একটার উপস্থিতি অনুভব করলাম। টর্চটা জ্বালাবো ভাবছি, এমন সময় মেও শব্দে চারপেয় প্রাণীটা সামনে এসে দাঁড়ালো। আমরা মুখোমুখি বসে তাস খেলছি। আসর বেশ জমে উঠেছে। হঠাৎই একটা বিশ্রী গন্ধ নাকে আসতে শুরু করলো।
গন্ধটা বেশ কিছুক্ষণ থাকে, আবার চলে যায়। এরপর বেশ কিছুক্ষণ পরের ঘটনা, আমার দুটো চোখ স্থির হয়ে গেল একটা জিনিসের ওপর নজর। আর যেই নজর পড়ল, আমার তাসগুলো খসে পড়ছে হাত থেকে, আর সেটা লক্ষ্য করেছে জিতেন। জিতেন জিজ্ঞাসা করলো, আরে তুই এমন করছিস কেন? আমি কম্পমান হাতে জিতেনের চোয়ালটা ডান দিকে হেলিয়ে দিতে সেও দেখতে পেল সেই দৃশ্য। এক বীভৎস মুখশ্রী, সারাটা মুখ যেন আগুনে ঝলসে গেছে, চোখের কুঠুরি দুটো কালো অন্ধকার বহন করছে। দরজার আড়ালে শুধুমাত্র উঁকি মেরে সে কিছু একটা দেখার চেষ্টা করছে। এই দৃশ্য দেখে জিতেন অচৈতন্য হয়ে পড়ে গেল মোমবাতিটার উপরই। ঘটনাগুলো এত তাড়াতাড়ি ঘটে গেল যে কিছু বুঝে উঠতে পারলাম না। জ্ঞান যখন ফিরল, তখন জিতেন প্রলাপ বকছে। তখন অবশ্য সকাল হয়ে গেছে। আমরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি। অধীরকেও দেখলাম ও বেশ বিচলিত কালকের ঘটনায়। সে সময় নিজেকে বেশ অপরাধী লাগছিল। নাসিমকে পাঠিয়েছিলাম ডাক্তারের খোঁজে। ও এসে বলল, ডাক্তার পাওয়া যাবে, তবে তার বাড়ি নিয়ে যেতে হবে। কিন্তু এই অবস্থায় কি করে জিতেনকে নিয়ে যাব সেটাই ভাবছি। যাই হোক, একটা ভ্যান রিক্সায় করে নিয়ে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে জানতে চাইলো এই অবস্থার কারণ। আমরা কিছু রাগঢাক না করে সত্যি কথাটাই বলে দিলাম। তিনি সব শুনে অদ্ভুত একটা প্রেসক্রিপশন দিলেন। বললেন, এখান থেকে 2 কিলোমিটার দূরত্বে একজন ভালো গুণিন আছে, একমাত্র তিনিই পারেন এই রোগের উপশম করতে। প্রথমটা বিরক্ত হলেও পরে বুঝলাম জিতেনকে ভূতে পেয়েছে। কারণ পথে আস্তে আস্তে ওকে লক্ষ্য করেছি, ওর চোখ রক্তবর্ণ, মুখ ফ্যাকাশে, মাঝে মাঝে মৃদু হাসির মুখের চেহারাটা পাল্টে দিচ্ছে। কি ভয়ঙ্কর সেই মুখমণ্ডল সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমরা জিতেনকে নিয়ে চলেছি পাশের একটা ছোট্ট গ্রামে। সেখানেই সেই গুণিনের দেখা পাবো। আমরা যখন পৌঁছালাম তখন আঁধার নেমেছে। অনেক খুঁজে পেতে তার আস্তানা পাওয়া গেল ঠিকই, কিন্তু গুণিনের দেখা মিলল না। আমরা একটা বটগাছের নিচে অপেক্ষা করছি। বিভ্রান্ত কিংকর্তব্য বিমূঢ় এমন অবস্থায় মন বলছে জিতুকে নিয়ে কলকাতা ফেরাটাই বোধহয় শ্রেয়। হয়তো ওর কিছুই হয়নি, একজন ভালো ডাক্তার দেখালেই সব ঠিক হয়ে যাবে। কি করব কিছুই বুঝতে পারছি না। আস্তে আস্তে সেই গুণিনের যথেষ্ট প্রশংসা কানে এসেছে, এটাই যা বাড়তি ভরসা। অধীরকে দেখলাম ও বেশ বিমর্ষ। হবে নাই বা কেন, কাল রাতে যা ঘটলো। সন্ধে কেটে এবার রাত নেমেছে। আমরা ততক্ষণে পাশের একটা ছোট্ট কুটিরের চাতালে আশ্রয় নিয়েছি। জিতেন অচৈতন্য হয়ে পড়ে আছে, গা জ্বরে পড়ে যাচ্ছে, মাঝে মধ্যেই ভুল বকছে। সেই সময় নিজেকে অপরাধী ছাড়া আর কি ভয় মনে হতে পারে। রাত তখন বেশ, আমরা কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। একটা রাতজাগা পাখির বিকট শব্দে তন্দ্রা কেটে গেল। কিন্তু এ কি, জিতু কোথায়? জিতেনকে তো দেখছি না। অন্য হয়ে খুঁজতে লাগলাম, তবে অধীর আর আমায় বেশি দূর যেতে হলো না। দেখলাম বট গাছের নিচে শুয়ে আছে আমাদের বন্ধু।
সামনে সম্ভবত সেই গুণিনের চোখ বন্ধ, হয়তো ধ্যানে মগ্ন। চোখ খুলতে কিছুক্ষণ সময় নিলেন, তারপর আমাদের দিকে চেয়ে বললেন, আমি জানি তোরা এখানে কেন এসেছিস, কিন্তু এ রোগের আরোগ্য তো আমি করতে পারবো না বাবা। ওকে যারা ধরেছে তার হাত থেকে মুক্তি পেতে তোকে অন্য জায়গায় যেতে হবে। আমি সাময়িক উপশম করে দিতে পারি। এই কথা আমাদেরকে তিনি জানালেন। আমরা যখন বললাম, তাহলে উপায় কি বাবা? বললেন, উপায় একটা আছে, যেতে হবে তোদের টোটাদের গ্রামে। ব্যাপারটা আরো বুঝিয়ে বললেন, এ ভূত ছাড়ানোর উপায় একমাত্র ওদেরই জানা। আমার ক্ষমতা অনুযায়ী যা করার তা আমি আগেই করে দিয়েছি। আশা করি পথে কোনো অসুবিধা হবে না। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, বাবা আমার একটা প্রশ্ন রয়েছে। আপনি বললেন ওকে যারা ধরেছে, যারা মানে ব্যাপারটা একটু বুঝিয়ে বললে সুবিধা হতো। ওই তান্ত্রিক কিছুক্ষণ আমার মুখের দিকে চেয়ে বললেন, তোর বন্ধুকে একজন নয় রে বোকা, মোট 7 জন অশরীরী গ্রাস করেছে। সময় খুব কম, বাঁচার আশা খুবই ক্ষীণ। তাই কথা না বাড়িয়ে যা বললাম তা কাল বিলম্ব না করে সেখানে পৌঁছে যা। কথাটা শুনে আমার পায়ের তলা থেকে জমি সরে যাওয়ার উপক্রম। গুণিন বাবার কথা অনুযায়ী তড়িঘড়ি প্রথমে আকাশ পথে এবং পরে সড়ক পথে পৌঁছে গেলাম মুটি। এখানে নীলগিরি পাহাড়ের লাগোয়া গ্রামে টোটাদের বাস। এখানে টোটাদের মতো বেশ কিছু আদিম উপজাতি বসবাস করে বহু যুগ ধরে। টোটা জাতি বা জনগোষ্ঠী হলো একটি ছোট চারণ উপজাতি, যারা দক্ষিণ ভারতের পাহাড়ি অঞ্চলে বিচ্ছিন্ন নীলগিরি পাহাড়গুলোয় বসবাস করে। 18 শতকের ইংরেজদের উপনিবেশ স্থাপনের পূর্বে টোডারা স্থানীয় অন্যান্য উপজাতি যেমন কোটা এবং কুরুবাদের সাথে থাকত। এক দুর্বল জাতিভিত্তিক সমাজে, যেখানে টোডারা ছিল প্রথম সারিতেই। টোডারা ঐতিহ্যগতভাবে মান্ড নামক বসতিতে থাকত। 3 থেকে 7টি খড় ছাওয়া বাড়ি নিয়ে একটি মান্ড গঠিত। বাড়িগুলো অর্ধ ব্যারেল আকৃতির এবং সেগুলো সাধারণত বানানো হতো তাদের মহিষ চারণ ভূমির ঢালে আড়াআড়ি করে। এখন সব মিলিয়ে এদের জনসংখ্যা প্রায় 1000-এর মতো। গ্রামের মুখিয়াকে খুঁজে বার করা দরকার, এই ভেবে অন্দরে প্রবেশ করলাম। সাথে ছিল আমাদের জিপের ড্রাইভার, সে টোডা ভাষাটা জানে। বেশি দূর যেতে হলো না, দেখা মিলল ওদের খুব সামনেই। ড্রাইভার সুরেশ্বর এগিয়ে গিয়ে ওদের সাথে ভাব জমাতে শুরু করলো। 15 মিনিট পর দেখলাম সুরেশ্বর আমাদের দিকে ফিরে আসছে, সঙ্গে 3টি মেয়ে। সামনে আসার পর সুরেশ্বর বলল, স্যার আর কোনো চিন্তা নেই, আপনার বন্ধুর কথা গ্রামের মুখিয়াকে আমি সব বলেছি, উনি রাজি হয়েছেন আপনার কাজটা করার জন্য। কথা শেষ হতেই মেয়েগুলো নীলুকে পাঁচা কলা করে তুলে নিয়ে চলে গেল। এরা যে তন্ত্রমতে বিশ্বাসী এবং রীতিমতো সেই বিষয়ে পারদর্শী সেটা বুঝলাম যখন দেখলাম জিতুকে অবলীলাক্রমে তুলে নিয়ে চলে যেতে। আমাদের থাকতে দেওয়া হলো ছোট্ট একতলার একটা বাড়িতে। জায়গাটা সম্পূর্ণ অচেনা, শহরে আদব কায়দা থেকে কয়েক যোজন দূরে। রাতে দেখলাম কলা পাতায় খাবার দেওয়া হলো, পরিমাণ মতো ভাত, একটা ডাল, তরকারি। খেয়ে বুঝলাম তরকারিটা বাঁশের তৈরি, খুব সুস্বাদু, কিন্তু খাওয়ায় তো মন নেই। পরের দিন সকাল,
শুনলাম জিতেনকে রাখা হয়েছে ছোট্ট একটা ঘরে। মন চাইলো একবার ওকে দেখে আসি। ঘরটাও খুঁজে পেতে খুব একটা বেগ পেতে হলো না, কিন্তু ঘরে প্রবেশ করার উপায় নেই। বড় একটা তালা ঝোলানো রয়েছে। অগত্যা দরজার ফাঁকে চোখ রাখলাম। অধীর আগে ভাগে দরজার ফাঁকটা দেখতে পেয়ে আগেই চোখ রেখেছিল। লক্ষ্য করলাম অধীর ঠক ঠক করে কাঁপছে। আমি ওকে দরজা থেকে সরিয়ে নিজে একবার চোখ রাখলাম ঘরের ভেতরে। যা দেখলাম তা দেখে ভয় আমার রক্ত শূন্য হয়ে যাবার জোগাড়। মনে হতে লাগলো আমার হৃৎপিণ্ডটা এই বুঝি মুখ দিয়ে বেরিয়ে আসবে। যা দেখলাম তা খানিকটা এরকম। জিতেনের সারা দেহ সাদাটে, রক্ত শূন্য হয়ে গেছে এমনটা মনে হচ্ছে। দেহ ধনুকের মতো বেঁকে গেছে, আর সেভাবেই ঘরে চলে ফিরে বেড়াচ্ছে উল্টো হয়ে। একটা আস্ত জানোয়ারে পরিণত হয়েছে আমাদের বন্ধু। কি ভয়ানক সে দৃশ্য! দেহ থেকে একটা মোচড় মোচড় শব্দ শোনা যাচ্ছে, মুখ দিয়ে লালা গড়িয়ে পড়ছে মাটির ওপর। আরো একটা ব্যাপার দেখলাম, মাঝে মাঝে ঘরের দেয়ালগুলো চাটছে আর এদিক ওদিক তাকিয়ে একটা কিছু লক্ষ্য করছে। এই সময় হঠাৎ পিঠে একটা হাত পড়তে আমি উঠে দাঁড়ালাম। দেখলাম একজন পরিচারিকা আমাদের সম্মুখে দাঁড়িয়ে টোডা ভাষায় কিছু একটা বলে বোঝানোর চেষ্টা করছে। ভাষা না বুঝলেও তার অঙ্গভঙ্গি দেখে এটা বুঝতে পারলাম সে আমাদের ওখান থেকে চলে যাবার অনুরোধ করছে। দুজনে তৎক্ষণাৎ স্থান পরিত্যাগ করল। পরের দিন ভূত ছাড়ানোর প্রক্রিয়া শুরু হবার কথা। সেদিন রাতে দুজনের চোখের পাতা এক করতে পারিনি। মন ছিল বিচলিত, জানি না জিতুকে আর ফিরে পাবো কি। খুব ভোরে সেদিন উঠে পড়লাম। স্নান প্রাতরা সেরে অধীর আগ্রহে নিজেদের স্নায়ুগুলোকে নিয়ন্ত্রণ করে বসে রইলাম। কিন্তু বেলা বেড়ে যাচ্ছে, ভূত তাড়ানোর প্রক্রিয়া তো শুরু হচ্ছে না। বেশ খানিকক্ষণ অতিবাহিত হওয়ার পর বেলা 12টা নাগাদ এক বৃদ্ধ ভদ্রলোককে বেরিয়ে আসতে দেখলাম ঘরের ছাউনি দেওয়া বাড়ি হতে। বৃদ্ধের বেশভূষা দেখে বুঝলাম ইনি সেই ব্যক্তি যিনি আসল কাজটা করবেন। এরপর চোখ পড়ল সামনের মাটি দিয়ে বাঁধানো গোল চাতালটার উপর। জিতেনকে 3-4 জন জোয়ান লোক পাচাকোলা করে তুলে এনে ওই চাতালের উপর শুইয়ে দিয়ে গেল। চারধারে পরিবেষ্টিত রয়েছে মাটির কলস। আমাদের একটা বিশেষ ঘরে নিয়ে গিয়ে বসানো হলো। যদিও জানলা দিয়ে সবকিছুই পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। রুদ্ধশ্বাস বেশ কিছু মুহূর্ত যাওয়ার পর প্রক্রিয়া শুরু হলো। ব্যাপারটা খানিকটা এরকম। 7টা কলসি নিয়ে গোল করে দাঁড়িয়ে রয়েছে 7 জন রমণী। কিছু একটা নির্দেশ পাওয়া মাত্রই তারা কলসি থেকে জল উপুর করে মাটির দিকে ফেলছে। মানে হাড়ির ভেতর থেকে জল চলকে চলকে পড়ছে। বৃদ্ধ মন্ত্র উচ্চারণ করছে অনবরত। জিতুর কিন্তু কোনো সার নেই। মনে শঙ্কা জাগলো, ও বেঁচে আছে তো? কিন্তু মুহূর্তেই একটা কর্কশ শব্দে কান ঝালাপালা হয়ে গেল। জিতেনকে যেন চিনতেই পারছি না। দাঁত নখ বার করে চিৎকার করে সে বৃদ্ধকে তিরস্কার করতে লাগলো। সঙ্গে যোগ হয়েছে অকথ্য গালিগালাজ। বৃদ্ধর কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে তার নিজের কাজ করে চলেছে। 8 ঘন্টা অতিবাহিত হয়েছে এই দৃশ্য। এবার দেখলাম জিতেন
যেন শূন্যে আরোহণ করছে। নিজের চোখে বিশ্বাস করতে পারছি না, এসব কি দেখছি। শূন্য থেকে প্রায় 1 ফুট ওপরে ভাসছে জিতনের দেহ। প্রাণ আছে না নেই বোঝার উপায় নেই। মুখ দিয়ে কিছুটা রক্ত বেরিয়ে আসছে দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। দরজা খুলে বেরিয়ে ছুটে যেতে যাব, ঠিক সেই সময় অধীর বাধা দিয়ে আমায় মনে করিয়ে দিল, এই সময় প্রক্রিয়ায় বাধা দেওয়া মানে জিতেনের মৃত্যু অবধারিত। নিজেকে সংযত করলাম। বাইরে ক্রমাগত যন্ত্রণার শব্দ আসছে জিতের মুখ থেকে। আমার এবং অধীরের মনের যে কি অবস্থা তা বলে বোঝাতে পারবো না। দুজনে আবার জানলার বাইরে চোখ রাখলাম। এবার এক অদ্ভুত ব্যাপার দৃষ্টিগোচর। বৃদ্ধ দাঁড়িয়ে পড়েছে। একজন করে কলসধারী রমণী একটা করে কলসি ছুঁড়ে ছুঁড়ে মাটিতে আছড়ে ফেলছে। আর ঠিক সেই মুহূর্তে একটা করে অবয়বের মতো কিছু একটা জিতুর শরীর থেকে আকাশে বিলীন হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ এইভাবে চলার পর জিতুর দেহটা ধপ করে মাটিতে পড়ে নিশ্চুপ হয়ে গেল। উৎকণ্ঠায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে আমাদের। কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছিল আগেই, তা এখন জলের আকারে ঝরতে শুরু করেছে। একটা খট শব্দ শুনলাম। কেউ এসে ঘরের দরজা খুলে দিয়েছে। টোটা ভাষা জানি না, তবে এটুকু বুঝলাম আমাদের বাইরে আসার জন্য কেউ দরজায় দাঁড়িয়ে আহ্বান করছে। আমি এক ছুটে দরজা পেরিয়ে জিতুর কাছে গিয়ে পড়লাম। জিতুর ইথর দেহটা দেখে চোখের জল বাঁধ ছিল না। জিতু আর আমাদের মধ্যে নেই এমনই ভাবছি, ঠিক সেই সময় বৃদ্ধের দিকে আমার চোখ পড়ল। তিনি আমার দিকে চেয়ে মিটিমিটি হাসছেন। সুরেশ্বর কখন এসে আমার পেছনে দাঁড়িয়েছে বুঝতে পারিনি। কাল বিলম্ব না করে জিতুকে কলকাতায় নিয়ে এসে নামজাদা এক হসপিটালে ভর্তি করলাম। বিমল এবার থামলেন। কিছুক্ষণ দম নিয়ে যা বললেন তা হলো, জিতেনকে সেদিন নবজীবন দান করেছিল প্রেতপুরীর সমস্ত ভালো মন্দ প্রেতরা। সেদিন হয়তো তারা পণ করেছিল তাকে যেভাবেই হোক মায়ের কোলে ফিরিয়ে দেবে। কারণ নরকাসুর রূপী বলি রাজা কালী পুজোর আগের দিন এই তিথিতে মর্তে আসেন পুজো নিতে। সঙ্গে থাকে রাজার অসংখ্য অনুচর হিসেবে পরলোক জগতের ভূত প্রেতরা। কারণ দিনটা যে ছিল ভূত চতুর্দশীর। এই ছিল আজকের গল্প। গল্পটা শুনে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দীপাবলি সবার ভালো কাটুক এই আশা রেখে আজ এখানেই শেষ করলাম। আগামী রবিবার ফিরে আসবো আবার এক কোনো নতুন ঘটনা নিয়ে। শুভরাত্রি।